যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম আশিক, আমি বর্তমানে যুক্তরাজ্যে বাস করছি। আমার কাছে এমন একটা ভয়ের ঘটনা আছে যার নাম ইচ্ছে হলে দিতে পারেন রহিম কুরালির ঘটনা। যেহেতু ঘটনার মূল শত্রু হচ্ছে এই রহিম কুরালি। ঘটনাটি ঘটেছিল ঢাকায় বসবাসরত 4 জন বন্ধুকে নিয়ে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরুণ নামক এক গ্রামে। আশা করি ঘটনাটি ভালো লাগবে। আমি ঘটনাটি যেভাবে শুনেছি এক বন্ধুর কাছ থেকে সেভাবেই লিখছি। 4 জন বন্ধু ছিলেন, ঢাকায় থাকতেন এবং একই বয়সের ছিলেন 4 জনই। গ্রীষ্মের ছুটি যখন এসেছিল তখন তারা জায়গা খুঁজছিলেন কোথায় যাবেন ছুটি কাটাতে। অনেক চিন্তা ভাবনার পর তারা সিদ্ধান্ত নেন যে গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন তরুণে। তরুণ ছিল 4 জনের মধ্যে একজনের আত্মীয়র বাড়ি। এই গ্রামটাতে অনেক সুন্দর বন ও দেখার মতো অনেক সুন্দর দৃশ্য ছিল। তারা গাড়ি ভাড়া করে সকালবেলা রওনা দিল তরুণে এবং পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায়। ওখানে পৌঁছানোর পর গ্রামের মসজিদে নামাজ পড়ে তারা বিশ্রাম নেয়। যদিও সন্ধ্যা আর তেমন বাকি নেই, তবুও তারা সিদ্ধান্ত নেয় যে আজকেই তারা বন ঘুরে দেখবে এবং সন্ধ্যার পরও তারা ওই বনে সময় কাটাবে। তাদের মধ্যে একজন ছিল ভীতু এবং সহজেই ভয় পেত সে। তিনি এই ব্যাপারে একটু অসম্মতি জানালেন এবং বললেন যে তো আগামীকাল গেলেও তো হয়, আজকেই কেন যেতে হবে? আজকে যে যেতে হবে এমন তো নয়। কিন্তু অন্যরা সাহসী থাকায় তারা বলেন যে না, আজকেই যাওয়ার ইচ্ছে অনেক, তাই আর দেরি না করতে, এবং তুই যদি বাড়ি যেতে চাস তাহলে থেকে যা, আমরা যাব। সিদ্ধান্ত অনুযায়ী তারা সকলে রওনা দেয় বনের ভেতরে। বনে প্রবেশ করার রাস্তায় তারা যখন যায় তখন একটা লোককে দেখতে পায় এবং লোকটা তাদেরকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। এমন সময় তারা বলে এই বনটা তো অনেক সুন্দর, তাই আমরা একটু দেখতে যাচ্ছি। ওই লোকটা তাদেরকে যেতে মানা করে এবং বলে কিছুক্ষণ পরই তো সন্ধ্যা নেমে আসবে, সন্ধ্যার সময় বনে প্রবেশ করা ঠিক না। কারণ জানতে চাইলে তিনি শুধু বলেন জায়গাটা তেমন ভালো নয়, কিন্তু আর কিছু বলেননি ওই লোকটা। তারা ওই লোকটাকে ধন্যবাদ জানিয়ে যেতে থাকেন বনের দিকে। লোকটার কথা অমান্য করেই তারা ভেবেছিলেন যে হয়তো লোকটা মনে করেছিলেন তারা হারিয়ে যাবে, এই ভয়ে নিষেধ করেছেন। প্রবেশ করার পর ঘুরতে লাগলেন তারা। গাছপালা, হাওর বাওর সবকিছুই নাকি অনেক সুন্দর ছিল। তারা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু আরো কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসলো এবং মনে হলো অনেক দ্রুতই আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণ হাঁটার পর তারা সিদ্ধান্ত নিল একটু বিশ্রাম নেবে। একটা গাছের তলে তারা বসতে চাইল। এরপর তারা ওই বনে থাকবে কি থাকবে না এই সব নিয়ে গোল হয়ে আলোচনা করছিল। ঠিক এমন সময়ই তাদের আশেপাশে কে যেন শেয়ালের ডাক দিতে লাগলো। ডাকটা এমন ছিল যে শেয়ালের ডাক বলা ঠিক হবে না, বরং অনেকটা মানুষের কণ্ঠের মতো মনে হচ্ছিল যে মানুষই মনে হয় শেয়ালের ডাকটি দিচ্ছে। তাই শব্দটা ছিল ভয়ঙ্কর এবং শোনার পর তারা কৌতূহল বশত ওইখানে যায় কি হয়েছে দেখার জন্য। এবং কিছু না পাওয়ার পর তারা আরেকটা শব্দ শোনে, একই রকম কিন্তু এইবার অপর দিক থেকে আসছে। তখন তারা ওই দিকে যেতে চায়, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি যে ভয় পায় সে একটু দূরে দাঁড়িয়ে একটা কুড়ালের শব্দ শোনে, যিনি কুড়াল দিয়ে খুব দ্রুতভাবে অনেকগুলো গাছে আঘাত করছিলেন। এটা দেখে সে একটু ভয় পায় এবং ওনাদের বন্ধুদেরকে ডাকে। তার বন্ধুরা শব্দের কারণটা বের করতে পারে এবং তার কাছে যায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ওই ছেলেটা কুড়ালিটিকে দেখিয়ে দেয় এবং বন্ধুদেরকে বলে যে এই সময় তো এখানে গাছ কাটার কথা নয়। তাছাড়া ওই লোকটার আচরণ অনেক অদ্ভুত। সাধারণত কেউ একটা গাছ কাটলে সময় নিয়ে পুরো গাছটা কাটে, কিন্তু তিনি সব গাছে আঘাত করে যাচ্ছেন, যেন মনে হচ্ছিল তিনি শত্রুদের ধ্বংস করতে গেছেন। বন্ধুরা সিদ্ধান্ত নেয় তারা একত্রে যাবে এবং ওই কুড়ালির কাছে যাবে এবং তাকে জিজ্ঞেস করবে। তারা যখন কুড়ালিটার দিকে একটু এগোতে লাগলো তখন তারা দেখতে পেল যে যেসব গাছে উনি আঘাত করছিলেন কুড়াল দিয়ে, সেসব গাছগুলোর মধ্য থেকে রক্ত বের হচ্ছে। তারা স্পষ্ট দেখতে পেল লাল রক্ত গাছগুলো থেকে বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখার পর ভীতু হয়ে ছেলেটি প্রচুর ভয় পায়। যে ভীতু ছিল সবচেয়ে বেশি, সে সবচেয়ে বেশি ভয় পায়। তাদের মধ্যে দুজন যাওয়ার চেষ্টা করে কুড়ালির কাছে কৌতূহল বসে। তারা যখনই যায় গিয়ে দেখতে পায় যে কুড়ালিটি আর সেখানে নেই, কোথায় যেন উধাও হয়ে গেছে। তারা তখন খোঁজাখুঁজি বন্ধ করে এবং সব বন্ধুরা একত্রিত হয় এবং তখনই দেখে যে রহিম কুড়ালি অনেক দূরের জায়গায় একটি গাছে দাঁড়িয়ে আছে এবং যেন মনে হচ্ছে তাদের দিকে তাকিয়ে আছে। তারা এটা দেখে আরো বেশি ভয় পায়, কেননা রহিম সাহেব যেখানে আগে দাঁড়িয়েছিলেন সেখান থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছেন। এমন সময় 4 বন্ধুর মধ্যে ভিতুটার সামনে ওই রহিম কুড়ালি হাজির হয় এবং ওনার চেহারা নাকি ছিল রক্তাক্ত, যেমন
কেউ ওনাকে কুড়াল দিয়ে আঘাত করেছে। মুখমণ্ডল তার সবকিছু রক্তে ভেজা ছিল। দৃশ্যটা দেখার পর ওই ছেলেটা সাথে সাথে অজ্ঞান হয়ে যায় এবং একটা চিৎকার দেয়। তার সাথে যে বন্ধু দাঁড়িয়েছিল সেও ভয় পাওয়ার কারণে দৌড়ে একটা গাছের পেছনে পালিয়ে যায়। ছেলেটা চিৎকার শুনে তার দুই সাহসী বন্ধুরা চলে আসে এবং তারা দেখে বন্ধু অজ্ঞান অবস্থায় এবং কাছেই ওই কুড়ালিটাকে দেখে। রহিম কুড়ালি ওইখানে দাঁড়িয়েছিল এবং তাদের দিকে তাকিয়ে হাসছিল জোরে জোরে। তার হাসিটা ছিল অন্যরকম একটা হাসি, সুরটা ছিল অনেক গাঢ় এবং বয়স্ক, কিন্তু বাচ্চাদের মতো অনবরত সে হেসে যাচ্ছে। তার দুই বন্ধুকে দেখতে যে বন্ধুটা পালিয়েছিল সেও এসে পড়ে তাদের দিকে। তারা তিনজন কোনো রকমে অজ্ঞান ছেলেটাকে উঠায় এবং কাঁধে করে নিয়ে যায়। তারা হাঁটার চেষ্টা করে বন থেকে বেরিয়ে যাবার জন্য। হাঁটার সময় তারা জোরে জোরে দোয়া পড়তে থাকে এবং প্রার্থনা করতে থাকে যাতে ওই অশরীরী জন্তুটা চলে যায়। তারা যখনই দোয়া পড়তে শুরু করে তখনই নাকি অদ্ভুত হাসিটা থেমে যায়। তারা অনেকক্ষণ যাবৎ হাঁটার পর বন থেকে বের হতে পারে না। বারে বারে তারা পথ ভুল করে কোনো এক কারণে। অনেকক্ষণ এরকম যাওয়ার পর তারা শেষে বন থেকে বের হতে পারে। বের হওয়ার পর সাথে সাথে কাছের মসজিদে চলে যায় এবং সেখানে ইমাম সাহেব সহ আলো অনেক লোক জড়ো হলে তারা তাদেরকে সবটা খুলে বলে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনা বলে। ঘটনা শুনে তেমন কেউ অবাক হন না এবং ইমাম সাহেব আমাদেরকে বললেন যে আমাদের ওই লোকটার কথা শোনা উচিত ছিল যিনি আমাদেরকে সন্ধ্যায় বনে প্রবেশ করতে মানা করেছিলেন। তারপর তিনি আমাদের এইসব ঘটনা ঘটার কারণ জানালেন। তিনি বললেন যে অনেক দিন আগে এই এলাকায় একজন কুড়ালি বাস করতেন যার নাম ছিল রহিম। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। একদিন তিনি কাজ করছিলেন স্বাভাবিকভাবে মনের ভেতরে। এমন সময় দুজন লোক এসেছিল কোনো এক কারখানা থেকে ওনার কাছে এবং বলেছিল যে তাদের অনেক গাছ দরকার, যার মধ্যে দুটি গাছ ওই রহিম কুড়ালিরই ছিল। তারা বলল যে অনেক দরকার থাকায় তাদের গাছগুলো কেটে নিয়ে যেতে হবে। রহিম কুড়ালি এ ব্যাপারে অসম্মতি জানিয়েছিল, কেননা তিনি ওই সব গাছ বিক্রি করতে চাননি। অনেকক্ষণ এইরকম ভাবে কথা কাটাকাটির পর এক সময় ওই দুজন লোক রাগ করেছিল তার উপরে এবং তারা গোপনে সিদ্ধান্ত নিয়েছিল যে এই কুড়ালটিকে আর বাঁচতে দেয়া যাবে না। তখন তারা তার কাছ থেকে একটা কুড়াল নিয়ে রহিমের মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে। তারপর তারা কুড়ালটা রেখে চলে যায়। পরবর্তীতে ওই দুজন লোক ধরা পড়ার পর তারা স্বীকার করতে বাধ্য হয়। রহিমের মৃত্যুর পর অনেক দিন পর ঢাকা থেকে একজন তরুণ সেখানে যায় এবং সন্ধ্যায় কোনো একটা কারণে বনে প্রবেশ করেছিল সে। ওইখানে গিয়ে দেখে যে রহিম গাছ কাটছে। এই লোকটা জানতো না যে রহিম মারা গিয়েছে, তাই সে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে এত অন্ধকারে সে গাছ কাটছে কেন, কিন্তু সে কোনো জবাব পায় না এবং দেখে যে রহিম তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সেই আচরণ দেখে অবাক হয়, কেননা রহিম তার সাথে সবসময় ভালো ব্যবহার করত। সে এই ঘটনা তাদের ওইখানে বাজারে গিয়ে কিছু মানুষদের বলে, কিন্তু তারা এটাকে মশকারি হিসেবে উড়িয়ে দেয়। তারা তাকে জানায় যে রহিম তো বেশ অনেক দিন আগেই মারা গেছে, তাকে হত্যা করা হয়েছিল। এই কথা শুনে লোকটা ভয় পায় এবং বলে যে অসম্ভব, আমি যদি সত্যিই তাকে দেখি আমার মনের ভুল হতে পারে না। এর কয়েকদিন পর আবারও তাকে বনের ভেতরে দেখতে পায়। যারা সন্ধ্যার সময় প্রবেশ করে তারা ওই বনে সব সময় রহিম কুড়ালিকে দেখতে পায়। অনেকেই রহিমকে দেখে, কিন্তু তারা কাছে গিয়ে দেখে যে সে অদৃশ্য হয়ে যাচ্ছে। এই ঘটনা শোনার পর তারা বনে প্রবেশ করতে চায় না। তার পরদিনই ওখান থেকে রওনা হয়ে বাড়ির দিকে চলে আসে। তারা যখন ঢাকায় পৌঁছায় তখন তাদের শরীরে প্রচন্ড জ্বর আসে, কিন্তু পরবর্তীতে সুস্থ হয়। এই ঘটনার পর তারা গাজীপুর আর আসেনি, কোনো গ্রামেও যায়নি। এই ছিল ঘটনা। ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন। আশিক এই ঘটনাটি পাঠিয়েছেন। আশিক, আপনাকে আমি বলবো আপনার লেখাটি বেশ অগোছালো। আপনি যখন লিখবেন তখন অন্য কাউকে দিয়ে লেখাতে পারেন বা আপনি অডিও ক্লিপ রেকর্ড করে পাঠাতে পারেন, কিন্তু আপনার ঘটনাটি খুবই চমৎকার। লেখার ধরনটি খুব একটু অন্যরকম। সো আমার মনে হয় যে আপনি অডিও ক্লিপ পরবর্তীতে পাঠালে বেটার হয়। যাই হোক, আমি চলে যাব আমাদের পরের ঘটনায়। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদেরকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা প্লিজ স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। Spirit, be here with me. Get with me. Booth.com. The fear returns with Russell. প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ ও নিরাপদে রয়েছেন। আমি আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব তা আমার নিজের সাথেই ঘটেছিল। সালটা ছিল 2018। একদিন মাঝরাতে আমি খবর পাই যে আমার দাদা শ্বশুর ইন্তেকাল করেছেন। তখন আমি আমার শ্বশুর শাশুড়ি এবং আমার স্ত্রী এবং একজন শালিকাকে নিয়ে আমার গাড়িতে করে আমি পাবনার উদ্দেশ্যে রওনা করি। রওনা করতে করতে আসলে ভোর রাত হয়ে যায়। সকাল 9টা নাগাদ আমরা পাবনা শহর থেকে পরবর্তীতে দাদার গ্রামে গিয়ে পৌঁছাই। সেখানে বিভিন্ন জায়গায় দাদার প্রায় 3 দফা জানাজা অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ পাবনা শহরে দাদাকে একটি কবরস্থানে দাফন করা হয়। আমি দাদার দাফনের সময় সেখানে উপস্থিত ছিলাম। এখানে বলে রাখা ভালো যে আমার সাথে আমার গাড়ি ড্রাইভারও ছিল এবং সেই গাড়ি ড্রাইভারও দাফনের কাজে ওতপ্রোতভাবে জড়িত ছিল। একদম লাশ নামানো থেকে শুরু করে প্রায় সব ধরনের কাজের সাথে আমার ড্রাইভার জড়িত ছিল। হয়তো ভাবছেন তাহলে ঘটনাটা কি হলো। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ঘটনা শুরু এখান থেকেই। দাফনের কাজ শেষ করে আমি আমার কাজ থাকায় সেদিন সন্ধ্যার পরপরই রওনা দিতে যাচ্ছিলাম। কিন্তু আমার আত্মীয় স্বজনরা কেউ সেদিন আমাদের ছাড়তে চাইছিল না। কিন্তু আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকায় সেদিন সন্ধ্যায় আমি রওনা দিই। আর রওনা দিতে দিতে প্রায় 9টা বেজে যায়। রওনা দেওয়ার সময় আমার সাথে আমার স্ত্রী, আমার একজন শালিকা এবং আমার ড্রাইভার আমার সাথে রওনা দেয়। পাবনা শহর থেকে আমরা যাত্রা শুরু করার প্রায় ঘন্টা খানেক পর হঠাৎ করে লক্ষ্য করলাম যে আমরা যে মহাসড়ক ধরে এগোচ্ছি পুরো সড়কটি একেবারে অন্ধকারে ঢেকে আছে। আরও লক্ষ্য করলাম যে গাড়ি অথবা বাস অনেকক্ষণ পর পর আসছে। এবং আরেকটা ব্যাপার ছিল যে অবাস্তব হলেও এটাই সত্য ছিল যে আমার যে গাড়ির হেডলাইটটা ছিল, গাড়ির হেডলাইটের আলোই ছিল ওই সড়কের অন্যতম আলোর উৎস। যেহেতু আসলে অন্য কোনো গাড়ি অনেকক্ষণ পরপর আসছিল, সেজন্যই বললাম কথাটা। তা মনে মনে ভাবছিলাম যদি এই মুহূর্তে হেডলাইটটা বন্ধ হয়ে যায় তখন কি হবে। যাই হোক, আরো কিছু এগিয়ে যেতে হঠাৎ করে আমরা সবাই শুনতে পাই যে গাড়ির পেছন থেকে নুড়ি পাথর যদি অনবরত গাড়ির বডিতে যদি লাগে, যারা গাড়ি চালান বা একটু যদি খেয়াল করেন যে হঠাৎ করে নুড়ি পাথরের মতো কোনো কিছু আপনার গাড়িতে লাগছে, সেটা নিচে হোক অথবা পেছন থেকে হোক, তখন একটা যে শব্দটা হয়, ঠিক এই ধরনের একটা শব্দ অনবরত আমার গাড়িতে আমরা শুনতে থাকি আর কি। এবং হঠাৎ করে আসলে আমরা এই ধরনের শব্দ কোত্থেকে আসছে বা এই শব্দ যে আমরা শুনবো, এটার জন্য আসলে আমরা কোনোভাবেই আসলে আমাদের কোনো রকমেরই প্রস্তুতি ছিল না। এই জন্য আসলে আমরা সবাই বেশ ঘাবড়ে যাই প্রথম। আমরা যতই এগিয়ে যেতে থাকি এই শব্দটা ক্রমশই বাড়তে থাকে। একবার ভাবছিলাম যে তাহলে কি টায়ার পাংচার হয়ে গেল কিনা, কিন্তু টায়ার পাংচার হয়ে গেলেও তো বোঝার কথা, কিন্তু গাড়ি চলছে, স্মুথলি চলছে, বাট এই ধরনের একটা শব্দ হচ্ছে। এবং আরো ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল এখানে যে রাস্তাটা ছিল একেবারেই মসৃণ, খুব ভালো একটা রাস্তা ছিল। সো এখানে কোনো ঝাঁকিও নাই যে এই ধরনের শব্দ এভাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে শব্দটা কিন্তু অনবরত আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল, মানে মনে হচ্ছিল যে আমরা যতই এগিয়ে যাচ্ছি শব্দটা ততই বাড়ছে। যাই হোক, ওই মুহূর্তে আসলে আমরা সড়কে তেমন কোনো গাড়িও দেখতে পাচ্ছিলাম না যখন শব্দটা শুরু হয়, তাই ভয় যেন আমাদের আরো গ্রাস করছিল। হঠাৎ ভয় কাটিয়ে আমি বলার চেষ্টা করি যে এটা আসলে গাড়ি চলতে চলতে যে বাতাস হচ্ছে, সেই বাতাসেই হয়তো পাথর বা নুড়ি যেগুলো আছে ছোট ছোট, সেগুলো গাড়িতে লাগছে, আর এখানেই হয়তো এই কারণেই শব্দটা হচ্ছে। যাই হোক, এভাবে আমরা বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আর আমি সহ্য করতে পারি না আসলে। একটা সময় আমি ড্রাইভারকে বললাম গাড়িটা থামাতে। প্রচন্ড রকমের সাহস সঞ্চয় করি এবং আস্তে করে গাড়ি থেকে নেমে মোবাইলের আলোয় জ্বালিয়ে দেখতে পাই যে রাস্তা একেবারে পরিষ্কার, সেখানে নুড়ি পাথর যা আছে তা থেকে আসলে এই ধরনের শব্দ হওয়া সম্ভব না। এবং মহাসড়কে আপনারা দেখবেন যে মহাসড়কে তো একটু পরপরই গাড়ি চলে, এবং যখন গাড়ি চলে মহাসড়কের যে মেইন রাস্তাটা থাকে সেই মেইন রাস্তাতে কিন্তু আসলে দেখা যায় যে খুব মানে গাড়ি চলার কারণে সবসময় একটা বাতাস যায়, তো এই কারণে দেখা যায় যে রাস্তা কিন্তু খুব পরিষ্কার থাকে।
পাশে থাকে হয়তো কিছু নুড়ি পাথর হালকা পাতলা থাকতে পারে, বাট মহাসড়কে যে মাঝখানটা কিন্তু একেবারেই পরিষ্কার থাকে। যাই হোক, আমি যখন দেখলাম যে একেবারেই ওরকম কোনো সমস্যা নেই, তা আমরা যেটা করলাম, আমরা রওনা দিই। রওনা দেওয়ার পরে দেখা যায় যে নুড়ি পাথরের এই শব্দটা এবার মনে হচ্ছে আরো বাড়ছে, এবং সবচেয়ে অদ্ভুত হয়ে দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। তাতে যদি বালি পাথর কোনো কিছু থেকেও থাকে রাস্তায়, সেগুলো বসে যাওয়ার কথা, কিন্তু আমরা লক্ষ্য করছি শব্দ ক্রমশই বেড়ে যাচ্ছে। এখন আসলে শব্দটা এতটাই ভয়ঙ্কর মনে হচ্ছিল আমাদের কাছে, আমরা আসলে কেউই সহ্য করতে পারছিলাম না, কিন্তু সবাইকে এক ধরনের সাহস দেওয়ার চেষ্টা করছিলাম। তা এমন সময় সবার নীরবতা ভেঙে আমার ড্রাইভার হঠাৎ করে বলল যে আমি কি কবরস্থান থেকে আসার সময় পা ধুয়ে এসেছিলাম কিনা। তা আমার মনে পড়লো যে এমন কিছুই আমি করিনি, মানে কবরস্থান থেকে দেন আমরা সরাসরি নামাজ পড়ে তারপর আমি বের হয়ে আসি। সুতরাং আসলে ওই সময় ওরকম করে পা ধোয়াটা ওইটা আমি আসলে খেয়াল করিনি। তো ও তখন আমাকে বলল যে আমি যেন একটু পাটা ধুয়ে নেই। তা আমি আসলে আমার ড্রাইভারের এমন উদ্ভট কথা শুনে আমি কিছুটা বিরক্তও হলাম, কিন্তু ক্রমশ এই শব্দটা আমরা সবাই পাচ্ছিলাম এবং বেশ জোরে জোরেই হচ্ছিল। তা বেশ খানিকটা সময় পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে একটা বাজার চোখে পড়লো। সেখানে আমি নামি এবং আমার সাথে আমার ড্রাইভারও নামে, এবং আমরা দুজনেই পা পরিষ্কার করলাম। আমাদের যে আমি স্যান্ডেল শু পরেছিলাম, তো ও স্যান্ডেল পরেছিল, স্যান্ডেলগুলোও আমরা ধুলাম, এবং দেখলাম যে আমার ড্রাইভারের প্যান্টে কিছু মাটিও লেগেছিল, ও দেখলাম যে সেগুলো পরিষ্কার করেছে। তারপর গাড়ির সিটের যে ম্যাট আছে সেই ম্যাটগুলো সে পরিষ্কার করে নিল, পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করলো। তারপর আমরা কিছু শুকনো খাবার কিনে তারপর আবার গাড়িতে উঠলাম। এবার লক্ষ্য করলাম গাড়িতে আর কোনো শব্দ হচ্ছে না। আমি জানি না কেন আর কোনো শব্দ ছিল না, আমি তাও জানি না এত দূর এলাম কেনই বা এত শব্দ হলো, কেনই বা এই ধরনের একটা অভিজ্ঞতা আমরা সঞ্চয় করলাম। যদি এটা হ্যালুসিনেশন হতো তাহলে তো আমার একার হওয়ার কথা, সবার তো হতো না। আসলে যদি গায়ে কবরস্থানের মাটিও লেগে থাকে তাতেও কেন এই শব্দ থাকবে সেটাও আমার জানা নেই। প্রকৃতিতে আসলে এমন কত ঘটনাই ঘটে যার অনেক কিছুই রয়ে যায় আমাদের অজানা, তাই না? কোভিড আর ডেঙ্গু দুটোই কিন্তু এখন সমানতালে আমাদের দেশে বিস্তার লাভ করছে। কোভিডের সংক্রমণ কিছুটা কমে এলেও ডেঙ্গুর সংক্রমণ কিন্তু বেড়ে চলছে। আর কোভিড এবং ডেঙ্গু এই দুটোর ক্ষেত্রে আমাদের প্রয়োজন আপনার, আমাদের সকলের সচেতনতার। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রাকিবুল হাসান রাকিব। আমি আপনাদের কাছে আজকে যে গল্পটি শেয়ার করব এটি একটি জিনের জানাজাকে কেন্দ্র করে একটি ঘটনা। তো ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আমার এক বড় ভাই, ওনার নাম হচ্ছে বাবু। উনি আমাকে যেভাবে গল্পটি বলেছেন আমি ঠিক সেভাবে আপনাদের কাছে এখন গল্পটি শেয়ার করব। ঘটনাটি আজ থেকে 8-10 বছর আগে ঘটেছে এই ঘটনাটি। তো কোনো একটা দরকারের কারণে কিশোরগঞ্জ থেকে হচ্ছে বাবু ভাইয়ের বন্ধুলা ভাই ফোন করে, ওনাকে রাতেই ফোন করে বলা হয় যে ওনাকে আসতে হবে কিশোরগঞ্জে, ওদের একটা পারিবারিক কাজের জন্য ওনাকে কিশোরগঞ্জে ডাকা হচ্ছিল। তো উনি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার জন্য রাসেল ভাই বাসে রওনা করে। তো বৌলাই নামে একটা এলাকা আছে আপনার কিশোরগঞ্জে। তো ওই বৌলাই কিছুটা আগে হুট করে হচ্ছে বাস নষ্ট হয়ে যায়। তখন আনুমানিক 1:30 থেকে 2 বাজে। তো বাসে রাসেল ভাই বেশি সেরকম যাত্রী ছিল না, 10 থেকে 12 জন যাত্রী ছিল। তো সবাই নেমে অনেকক্ষণ যখন প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করার পর যখন বলা হয় যে বাসের কন্ডাক্টর বলে যে আসলে বাসটা ঠিক হবে না,
এটা আসলে সকাল ছাড়া কোনোভাবে আর ঠিক করা সম্ভব না। আপনারা যে যার মতো গন্তব্যস্থলে কোনো রিক্সা বা ভ্যান যা পান চলে যান। তো এখন অত রাতে রিক্সা ভ্যান কোনো কিছু রাস্তাতে পাওয়া যাচ্ছিল না। তো পাশে একটা ছোট টং ঘর মতো একটা চায়ের দোকান ছিল, ওখানে বাবু ভাই উনি চা সিগারেট টুকটাক একটু খাবার খাচ্ছিল। তো উনি কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করার পর যখন বাসের কাছে চলে আসে তখন দেখে যে আসলে কেউ নেই, শুধুমাত্র বাসের কন্ডাক্টর ছিল। ওনাকে যখন জিজ্ঞেস করে উনি বলে যে আসলে দুটো ভ্যান পাওয়া গিয়েছিল। এই বুঝি মৈন্যর পা ধরে টেনে নদীর তলদেশে নিয়ে না যায় আবার। সেই সাথে স্রোতের সাথে লড়াই করার মতো শক্তিও ছিল কম। নদীর পাড়ে উঠে কয়েক কদম অনুভূতিতে জেগে উঠল ভোলা। ভোলার মা রুদ্র মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে, তার হাতে বেতের লাঠি, চুলগুলো উস্কো খুস্কো। ভোলার মা আবারও থু থু মারল ভোলার চেহারার দিকে। এই নবাবজাদা, রাত কি করেছিস? মদ খেয়ে মাতাল হয়ে এখানে পড়ে থাকিস কেন? তোর আমি জন্ম দিয়েছি না? 10 মাস 10 দিন পেটে নিয়ে পালছি না? জন বয়সে এসে তোর খোঁজ দিতে আমার হবে কেন রে? মদ খেয়ে মাতাল হয়ে এখানে ওখানে পড়ে থাকিস কেন রে? এই কথা বলে বেত দিয়ে বাড়ি মারল কয়েকটা ভোলার গায়ে। সেই বেতের মার খেয়ে নিশ্চুপ ছিল ভোলা। ভোলাতে তার মাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে মায়ের কথার উপর আজ পর্যন্ত কথা বলেনি। তো ছেলেকে বেতের মারি মেরেই নিজেই এবার পাশে এসে বসলেন, কপালে হাত দিয়ে আঘাত করতে লাগলেন। হায় আমার কপালে, কি সন্তান জন্ম দিলাম আমি! কোন সন্তানকে আমি জন্ম দিলাম? কাকে আমি কোলে পিঠে মানুষ করলাম এতদিন? মাকে কাঁদতে দেখে মায়ের পায়ের কাছে যেয়ে পড়ল ভোলা। মায়ের পা জড়িয়ে ধরল। মায়ের কান্না সইতে পারে না ভোলা নিজেও, কিন্তু ভোলা কি করবে? জীবন তো সহজ ছিল না ওর জন্য। কেউ সাধে অপরাধ করে, কেউ না পেরে অপরাধ করে। ভোলা কোনো অপরাধ করে কেন অপরাধ করে তা ভোলা নিজেও জানে না, কিন্তু খুন যেগুলো ভোলা করেছে তার জন্য এক বিন্দু পরিমাণ ভোলার আফসোস নেই। বরং 2-1টা চুরি ছিনতাই করার সময় যাদের মালামাল খোয়া যেত তাদের জন্য হলেও একটু খারাপ লাগতো ভোলার। তো ভোলার মা চায় না যে ছেলে এরকম এ সকল অপরাধ করে বেড়াক। কোনো মা চাইবে না এমনটা হোক। হাত কপালে চাপড় মেরে মেরে কাঁদছিলেন, আর ভোলা সেই তার মায়ের পা ধরে কাকুতি মিনতি করছিল, মা মাগো তুমি কেঁদো না। কিন্তু ভোলার মায়ের কান্না থামেনি। ভোলার মা হঠাৎ ভোলাকে লাথি মেরে উঠে চলে যেতে লাগলেন। হাতের আঁচল দিয়ে মুখ ঢেকে তিনি চলে যাচ্ছিলেন হন হন করে। ভোলার মা এমনটা মাঝে মাঝেই করেন যখন তিনি খুব বেশি কষ্ট পান। ভোলা নদীর দিকে তাকালো। রাতে লাশ ফেলে দিয়েছিল এখানেই, এই পারেই। সেই লাশের অস্তিত্ব দেখা যাচ্ছিল না। ভোলা নিশ্চিত ছিল লাশ কুমির খেয়ে ফেলেছে, আর খুঁজে পাবে না কেউ। 3 মাস পর এক নতুন দলে যোগ দিল ভোলা। এটা একটা চরমপন্থী ডাকাত দল। বিভিন্ন বাহিনী নামে পরিচিত ছিল ডাকাত দলগুলো। তাদের নামের আতঙ্ক ছড়িয়েছিল চারপাশে। এমনকি জাতীয় দৈনিক পত্রিকা সমূহতেও প্রায় প্রতিদিন কোনো না কোনো চরমপন্থী দলগুলো দ্বারা সংঘটিত ডাকাতি এবং খুনের সংবাদ আসাটা একদম স্বাভাবিক পর্যায়ের ছিল। চরমপন্থী ডাকাত দল থাকত লোকালয় থেকে দূরে, বন জঙ্গলে ছিল তাদের আস্তানা। কিছু কিছু ডাকাত দলের আস্তানা থাকতো জেলে পাড়ার মধ্যে। তারা দিনে জেলে, রাতে দস্যু। তেমন একটা দলে যোগ দিয়েছিল ভোলা। ডাকাত দলের সাথে যোগ দেয় ভোলার মা। ভোলার উপর খুব নাখোশ। ভোলার মা ভোলাকে চর থাপ্পড় কত কিছু যে মেরেছে। ডাকাত দলের হয়ে প্রথমবার ডাকাতি করায় ভোলার মার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। প্রথম রাতের ডাকাতি ভোলার দল করে দৌলতদিয়া থেকে মাইল খানিক দূরে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে। সেদিন ব্যবসায়ী আর তার পরিবারকে বেঁধে রেখে ডাকাত দল মালামালি লুট করে। 3 জন ডাকাত সেখানে থেকে যায় এবং বাকি ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যায়। সেই 3 ডাকাত সেই বাড়িতে থেকে যায়। তারা শেষ রাতের দিকে আস্তানায় ফিরে আসতো। ভোলা সকালে যখন বাড়ি ফিরল, মাকে সে তার বাড়িতে থাকল না। ভোলার বাড়িটা জীর্ণ শীর্ণ হয়ে আছে। গেল 7-8 বছরে কেউ এখানে থাকে না। ঘরটা এক পাশ থেকে ধসে গেছে। বাসনপত্র পরিষ্কার হয় না কত কাল ধরে। উনুন জ্বালানো হয় না আজ কতদিন ধরে। দেখলে মনে হবে এখানে ছিল সুখের সংসার, কিন্তু এক রাতে সবকিছু বদলে গিয়েছিল ভোলার। ভোলা কিন্তু সহজাতভাবে খুনি স্বভাবের নয়। ভোলা ছিল নির্মল মনের এক গ্রাম্য কিশোর, কিন্তু এক বিভীষিকাময় রাত সবকিছু বদলে দেয় ভোলার জীবনে। কিছু লোক চড়াও হয় ভোলার বাবার উপর
এই বাড়ির এই উঠানেই ভোলার বাবাকে জবাই করে ফেলে রেখেছিল সেই লোকগুলো। তারা ছিলেন মহাজনের লোক। কে সেই মহাজন তা ভোলা জানে না। ভোলা এটাও জানে না কেন তার বাবাকে ওরা খুন করেছিল। বাবা খুন হবার সময় ভোলা বাড়িতে ছিল না। যখন সে বাড়িতে ফিরল, উঠানে বাবার গলা কাটা লাশ দেখে সে স্তম্ভিত হয়ে যায়। তীব্র ভয় এবং আতঙ্কে তাকে ঘিরে ধরে। বাবা বাবা বলে ডেকে যাচ্ছিল সে, কিন্তু পরক্ষণে সবকিছু বদলে গেল। সেই কিশোর ছেলে ভোলা দেখতে পায় তার মায়ের পরনের কাপড়ের ছায়া উঠোনে পড়ে আছে। তার মায়ের মুখ একজন বিশ্রী কালো হাতের পাঞ্জা দিয়ে জাপটে ধরে রেখেছে, আর একজন কুৎসিত এক খেলায় মেতে উঠেছে। সে কি এক কুৎসিত ঘৃণ্য পৈশাচিক খেলা! পাক হানাদার বাহিনী দেশের সাথে কি করেছিল তা বাবার কল্যাণে এবং রেডিও শুনে জানতে পেরেছিল ভোলা, কিন্তু নিজ চোখের সামনে ঘৃণ্য পৈশাচিক কর্ম, তাও নিজ মায়ের সাথে, নিজ জন্মদাত্রী মায়ের সাথে। পাশেই পড়েছিল সেই রক্ত মাখা ছুরি। তার নিজ বাবার রক্তে রাঙানো সেই ছুরিটি পড়েছিল মাটিতে। প্রাণের ছোঁয়া পাওয়া সেই ছুরিটি এই টিমটিমে আলো আধারের এত চকমক করছিল। হাতে তুলে নিল ভোলা সেই ছুরি। দুই হাত দিয়ে শক্ত করে ধরে চিৎকার করতে করতে ছুটে গেল পাগলা ঘোড়া। দুই হাত দিয়ে সজোরে ঘাড়ে কোপ মারল একজনের। কোপ লাগার সাথে সাথেই রক কেটে, চামড়া কেটে 1/2 ইঞ্চি ফাঁক হয়ে গেল ঘাড়ের ওই বদমাইশের। কিন্তু ছুরিটা আটকে রইল সেই কাটা ঘাড়ে। হাড়ের সাথে লেগে থাকা ছুরির চারপাশ দিয়ে ঝর্ণার বেগে রক্তাক্ত করে ফেলল মানুষরূপী শয়তানগুলোকে। পূব আকাশে নাচতে শুরু করলো কাল বৈশাখী। নিচে ধরণীতে তখন একটা খেপা পাগলা ঘোড়া তার প্রলয় রূপে হাজির হয়েছে। হ্যাচ কাটানে সেই ছুরি তুলে নিয়ে কাপালিকের মতো সজোরে আঘাত করে আরেক শয়তানের উপর। সেই শয়তান হাত দিয়ে ঠেকাতে গিয়েছিল সেই কোপ, কিন্তু ভোলার আঘাতে কবজি পর্যন্ত কেটে দুভাগ হয়ে যায় ওই শয়তানের। কাটা কবজির দিকে তাকিয়ে প্রবল আতঙ্কে চিৎকার দিচ্ছিল ওই শয়তান, কিন্তু পরক্ষণেই ওর মাথায় মারল কোপ সেই ছুরি দিয়ে ভোলা। তৃতীয় শয়তান ভোলার রুদ্র মূর্তি দেখে পালানোর জন্য দৌড় দিলেও প্রথম শয়তানের শরীর থেকে বের হওয়া রক্তে পিছলে পড়ে যায় সেই ঠিক ভোলার পায়ের কাছে। তৃতীয় শয়তানের মাথা কোপ লেগে ছুরিটা হরকে গিয়েছিল, কিন্তু পাগলা ঘোড়া আজ উন্মত্ত ক্রোধে জ্বলছে। সেই ছুরি দিয়ে সজোরে বসিয়ে দিল এক ঘা সেই শয়তানের গলা বরাবর। হাত দিয়ে বাধা দিতে চেয়েছিল সেই তৃতীয় শয়তান, কিন্তু এবার আঙ্গুল কেটে অপর হাতের সাথে ধাক্কা লেগে সেই ছুরি সোজা ঘুরে যায় তৃতীয় শয়তানের গলায়। তীব্র বেগে বেরিয়ে আসছিল রক্ত, মুখের মধ্যে ঢুকে গিয়েছিল ভোলার। সেই রাতে মানুষের রক্ত গিলে ফেলে সেই রক্তের স্বাদ অনুভব করেছিল ভোলা। তখনও দুই শয়তান কাতরাচ্ছে। পাগলা ঘোড়া তখন আরো টকবক করছে। সে বুকে চড়ে সেই বিশ্রী হাতের অধিকারীর, যেই হাত দিয়ে শয়তান তার মায়ের মুখ চাপটে ধরে রেখেছিল, একের পর এক আঘাতে থেতলে কিমা করে ফেলল ভোলা দ্বিতীয় শয়তানের মুখমণ্ডল। আকাশে নিচে নেচে যাচ্ছিল কাল বৈশাখী। ধরণীতে তখন ছুটছিল পাগলা ঘোড়া। তৃতীয় শয়তানকে মৃত্যুদণ্ড নিজ হাতে দেবার পর ভোলা দেখতে পায় তার মা ছুটে যাচ্ছে দূরে। তার শাড়ি যতটুকু লেগেছিল তার শরীরে কাল বৈশাখীর বাতাসে সেই আঁচল উঠছিল। মায়ের পিছে ছুটতে লাগলো রক্তে ভেজা পাগলা ঘোড়া ভোলা। মাকে সে ডাকছিল মা মা বলে, কিন্তু তার মা ছুটে গিয়েছিল আরো দূরে। এক বিশাল বড় গাছ, শাড়ির আঁচল এক ডালে ঝুলে নিজ গলায় সেই শাড়ি পেঁচিয়ে ঝুলে পড়ল ভোলার মা। বাংলার মা বোনদের কাছে জীবনের চেয়ে আত্মসম্মানের মূল্য বহুগুণ বেশি। স্বামী হারিয়ে লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই শ্রেয়। মাকে ঝুলে পড়তে দেখে আরো জোরে ছুটল পাগলা ঘোড়া। মা মা বলে ডাক দিচ্ছিল ভোলা। কাল বৈশাখীর তাণ্ডব তখন তুমুল বৃষ্টিতে রূপান্তরিত হয়। ছুটে গেল নিজের মায়ের কাছে। নিজের ঘাড়ে পা রেখে দাঁড়িয়ে গেল ভোলা, যাতে মায়ের শ্বাস রোধ না হয়, তার জন্য মৃত্যু না হয়। প্রচন্ড বাতাস চারদিকে, সেই সাথে তীব্র বৃষ্টির শব্দে ভোলা তীব্র কান্না করছিল তার মায়ের জন্য। মায়ের দুই পা নিজ কাঁধে রেখে দাঁড়িয়ে আছে ভোলা। মা কোনো শব্দ করে না।
ভোলা বারবার বলছে, মা, ও মা, মাগো মা। এই শব্দের বাইরে তখন অন্য কোনো শব্দ ভোলার মুখ থেকে আসছিল না। কাল বৈশাখী তার তাণ্ডব ছড়িয়ে নিস্তেজ হয়ে এলো। সকাল হয়ে এসছে। বৃষ্টি স্নাত ভোরে দিগন্তের রেখায় আলোয় ফুটে উঠেছে। কান্নার শব্দে ঘুম ভেঙে যায় ভোলার। শরীরের কাপড় তখনও ভেজা। পাশে পড়ে আছে ভোলার মা, ফুপিয়ে কাঁদছে মা। ভোলা মা বলে ডেকে মায়ের স্পর্শ করতেই মা তার 2 পা সরিয়ে নেন। মা কোনো স্পর্শ আর পেতে চাইছেন না। স্পর্শ তাকে যেন ঝলসে দেবে। পাশে ফিরে থাকা মা কাঁদছেন ফুপিয়ে। ভোলা কাঁদছে তার মায়ের জন্য। সেদিনের পর থেকেই মা পাগলের মতো হয়ে গেছেন। নাওয়া নেই, খাওয়া নেই। সারাদিন তিনি মহাজনের নামে থুতু ফেলেন এবং ভোলাকে দেখলেই মারধর করেন। কারণ ভোলা তার সন্তান, সে বিপথে চলে গেছে। ছেলে চুরি করে, ছিনতাই করে, এমনকি খুন পর্যন্ত করেছে। তাই তো মা ছেলের কাছে যখন আসেন তখন তিনি মমতাময়ী মায়ের মতো হতে পারেন না। তখন তিনি হয়ে যান রুদ্র মূর্তি ধারণ করে এক জাদ্রেল মা, যিনি তার সন্তানকে বেত্রাঘাত করতে দ্বিধাবোধ করেন না কোনোভাবেই। তবুও তো তিনি মা। এক পলক হলেও তার বক্ষে যাওয়া এই ছেলেটাকে তিনি দেখতে আসেন। যদি ছেলে তার কাছে না থাকে তাহলে তিনি তার ছেলেকে খুঁজে ফিরেন হন্যে হয়ে। আর খুঁজে পাওয়া মাত্রই তিনি মমতাময়ের দৃষ্টিতে তাকান ঠিকই, কিন্তু ছেলের অপকর্মের ছায়া পরক্ষণেই তার নজরে আসতেই তিনি রুদ্র মূর্তি ধারণ করেন। বাড়ি ভোলা তার মাকে দেখতে না পেয়ে বুঝতে পারল কোথায় আছে তার মা। সেই রাতে সেই ওই জাতীয় কিছু। কাকা বলেন আমি আবার পিছনে ব্যাগ দিলাম। পিছনে ব্যাগ দিয়ে আবার একটু কোনা দিকে আবার দৌড় দিলাম। কাকা বলেন আমি যখন দৌড়াচ্ছি তখন পাশে একটা বেড় ছিল, আর সেই বেড়ের পাশে একটা গাছ ছিল। কি গাছ রাত্রেবেলা সে বলতে পারে না। তো সেই গাছের ডালে হঠাৎ তার চোখ পড়লো, আর দেখে যে সে সাদা কাফন পরিহিত লোকটা সেই গাছের ডালে বসে আছে আর এভাবে মাথা নাড়াচ্ছে। কাকা বলেন আমি যে আর কি করব, আমি ওখান থেকে চিৎকার দিতে শুরু করলাম। মাঝখানে হঠাৎ একটা বের পড়লো। গ্রামে বের বলা হয় যে ছোট মাটি কাটে ছোট এরকম বেড়ের মতো বানায়, সেই একটা বের। আমি সেই বেড়ের ভিতর পড়ে গেলাম। তারপর আমি তো মনে করছিলাম যে আমি আজকে বাঁচবই না। আমি চিৎকার করতে করতে ওখান থেকে, তো পাশে বাড়ি ছিল, তো তারা দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু তখন আমার জ্ঞান ছিল না। আমি কোনো মতে সেই বেড় থেকে উঠে পাশে বসে রয়েছি। পাশে বসে আমি আর মানে কি করবো আমি জানি না। আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ি, আমার জ্ঞান হারিয়ে ফেলি ওখানে। তো সকালবেলা আমি দেখি যে আমি বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে সবাই আমার পাশে বসে রয়েছে। তো সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছে তোর। তখন আমি আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা বললাম। তো রাসেল ভাই কাকা বলেন যে আমি ওই ঘটনার পর থেকে অনেক দিন ভয় ছিলাম। আমি রাত্রে বের হলেই ভয় পেতাম, আর আমার মনে হতো যে ওই অবয়বটা আমার সামনে আসছে। এভাবে অনেক কবিরাজ বা হুজুর দেখি আস্তে আস্তে, কাকা বলেন যে আস্তে আস্তে অনেক দিন পর আমি ঠিক হই। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। যদি এটা বলার মতো হয় তাহলে এটা বলতে পারেন। আর রাসেল ভাই আমার নিজের সাথে ঘটনা অনেক ঘটেছে, আমি সুযোগ পেলে সেভাবে সেগুলা বলবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে রাখি। টাটা, বাই বাই। Spirit, be here with me. Get away. Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com এবং আশা করছি প্রতিটা মুহূর্তে আমাদের এনজয় করছেন। এইবারের ঘটনাটি আমাদের সেই সব ভাইদের জন্য যারা দেশের বাইরে রয়েছেন। একটু আগে বলছিলাম সৌদি আরবের কথা, সেই সৌদি আরবে রয়েছেন এবং এই ঘটনাটি শুধুমাত্র আপনাদের উপরে, আপনাদের জন্য আমি উৎসর্গ করছি আপনাদের।
এবং আশা করছি যে এইভাবেই আজীবন ভালোবেসে যাবেন, এভাবেই পাশে থাকবেন। আপনারা শুনছেন সবচেয়ে বেশি বাংলাদেশের পরে, আপনারাই সবচেয়ে বেশি শুনছেন যারা মিডল ইস্টে থাকেন। আমি শুধুমাত্র সৌদি আরবের কথাই বলবো না, দুবাই, ওমান, এই সমস্ত জায়গা থেকে, কাতার, এই সমস্ত প্রত্যেকটা জায়গা থেকে এই যে ভালোবাসাগুলো আমরা পাই, এই ভালোবাসার কোনো বিনিময় হয় না, শুধুমাত্র মানুষকে আরো বেশি আবেগী করে তোলে। কখনো কখনো হয়তো আপনি যখন এই ইমেলটা পাঠান আমি ইমোশনাল হয়ে যাই, হয়তো আমার আপনার দুজনেরই চোখের কোণে কখনো কখনো জমে পানি, মনে পড়ে প্রিয় স্বদেশের কথা। আপনাদের এই ভালোবাসার মূল্য হিসেবেই এখন এই ঘটনাটি শুধুমাত্র আপনাদের জন্য। আশা করছি ভালো লাগবে। আমি পড়ে শোনাচ্ছি ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম নাজমুল হাসান, জেলা কুমিল্লা, থানা মুরাদনগর, গ্রাম টনকি। বর্তমানে সৌদি আরব আছি। কিছুদিন আগে আমি একটা ঘটনা পাঠিয়েছিলাম, কারণবশত ঘটনাটি সিলেক্টেড হয়নি, তাই আজকে আমার বন্ধুর কাছে শোনা একটি ঘটনা লিখতে হচ্ছে। আমাকে আমার বন্ধু যেভাবে বলেছে আমি সেভাবে লিসেনারদের সামনে উপস্থাপন করছি। আমার বন্ধুটি মূলত ভারতীয় নাগরিক, তার বাড়ি কলকাতার যে কোনো একটি গ্রামে। কারণবশত আমি তার গ্রামের নামটি বলতে চাচ্ছি না। অনেক বছর আগে তার গ্রামে ছিল একটি গরিব পরিবার, প্রায় 30 বছর আগে। তাছাড়া 30 বছর আগে সবার অবস্থা তত একটা ভালো ছিল না। ওই পরিবারের শুধুমাত্র একটি ছেলে ছিল যার নাম রবিন। রবিন 9ম শ্রেণীতে পড়তো। টাকা পয়সার কারণে হঠাৎ তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। লেখাপড়া বন্ধ হবার মাসখানেক পর তার বাবা বলল, রবিন, বসে থেকে লাভ কি? আমি যে জমিদার বাড়িতে কাজ করতাম, তুই গিয়ে বল, আমার নাম বললে তোকে একটা চাকরি দেবে। রবিন বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, কালকে আমি রওনা দেব, তুমি জমিদার বাড়ির ঠিকানা দিয়ে দিও আমাকে। যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালে তার বাবা তাকে জমিদার বাড়ির ঠিকানা দিয়ে দিল। খানিক কয়েক মাইল পথ হেঁটে তারপরে বাসে চড়ে রবিন রওনা হলো জমিদার বাড়ির উদ্দেশ্যে। রীতিমতো রবিন জমিদার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা, চারিদিকে পাখির কিচিরমিচির, অনেক গাছগাছালি, দেখতে প্রায় ভুতুরে পরিবেশ। রবিন মনে মনে ভাবল, এটা কি জমিদার বাড়ি না ভূতের বাড়ি? জমিদার বাড়ির দারোয়ানের কাছে তার বাবা আব্দুল্লাহ নাম বলতেই জমিদার বাড়ির দারোয়ান তার বাবাকে চিনে ফেললো এবং বলল, তুমি আব্দুল্লাহ ছেলে, যাও যাও, ভেতরে যাও। দারোয়ান গিয়ে জমিদার বাবুর কাছে তার পরিচয় দিলেন এবং জমিদার বাবু বললেন, তুমি হলে আব্দুল্লাহর ছেলে। তোমার বাবা আমার সাথে অনেক বছর যাবৎ কাজ করেছিলেন। তোমার বাবা একজন সৎ মানুষ ছিলেন। তোমার বাবা যেহেতু বলেছেন তোমার একটা কাজ হয়ে যাবে, আজকে তো রাত হয়ে গেছে, খাবার দাবার শেষ করে দারোয়ান তোমাকে একটি রুম দেখিয়ে দেবে, তুমি ওইটাতে থাকো, কালকে সকালে কথা হবে। রবিন বললেন, আচ্ছা বাবু মশাই, ঠিক আছে। পরাসল ভাই, জিজ্ঞেস করবো না কেমন আছেন, আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। প্রতি শুক্রবার অধীর আগ্রহে থাকি ভূত.com-এর জন্য। শুধু ঘটনা শুনেই যাচ্ছি, তাই ভাবলাম যে আমারও একটা ঘটনা শেয়ার করা দরকার। তাছাড়া আমার ঘটনা সংগ্রহের দরকার পড়বে না, কারণ আমার নিজের সাথেই একটা রোমহর্ষক ঘটনা ঘটেছে, সেটাই শেয়ার করব। আমার স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব নয়, তাই আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। আমার নাম হচ্ছে তৌসিফ হাসান নির্ঝর। আমি ময়মনসিংহের একটি কলেজে পড়ছি। গোপনীয়তা রক্ষার্থে কলেজের নামটা শেয়ার করতে পারছি না। আমার গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়া, কিশোরগঞ্জে। বর্তমানে ময়মনসিংহে পরিবার সহ বসবাস করছি। ঘটনাটি এই বছরেই মার্চের। কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। কোনো একদিন কলেজে ম্যাথ ক্লাস চলছে, এমন সময় হঠাৎ করেই আমার বড় মামা ফোন করলো। আমি ধরলাম না। তারপর ক্লাস শেষ করে মামাকে কল দিলাম। শুনলাম নানু নাকি খুব অসুস্থ এবং আমাকে দেখতে চেয়েছে। তাই আর 7-5 না ভেবে আমি 7 দিনের ছুটি নিলাম। বলে রাখা ভালো যে আমার নানু বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার বরুকাতে। ওই দিন সন্ধ্যার দিকে মাগরিবের সালাত আদায় করে বেরিয়ে পড়লাম। অনেকদিন পর নানুর বাড়ি যাচ্ছি। আবার চিন্তাও হচ্ছিল যে নানুর শরীর কি বেশি খারাপ নাকি। এইসব চিন্তা করতে করতেই বাস ধরতে যাচ্ছিলাম। আগে ছোট সময় কতবার গিয়েছি তার হিসাব নেই। দিনগুলো কতই না ভালো ছিল তখন। কিছু কিছু স্মৃতি মাঝে মাঝে উঁকি দিয়ে যায়। কতই না মজা করতাম। বাসে উঠে পড়লাম। অনেকক্ষণ হলে বসে আছি। কেউ একজন এসে বলল, আসসালামু আলাইকুম।
আমি কি আপনার পাশের সিটে বসতে পারি? তাকিয়ে দেখি রোগা মতো অদ্ভুত দর্শনের একজন লোক আমার পাশের সিটটিকে ইঙ্গিত করে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি সালামের জবাব দিলাম এবং ঢোকার জায়গা করে দিলাম। ঢোকার সময় লোকটার গায়ে হাত লাগার পর শরীরটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগলো। একটু ভয় পেয়ে গেলাম। লোকটা মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো এবং রহস্যময় মুচকি একটা হাসি দিল। আমি কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে অন্য পাশে ফিরে বসলাম। বাসটা ছেড়ে দিল। ভাই কি নানার বাড়ি যাচ্ছেন? হঠাৎ লোকটা প্রশ্ন করে বসলো। কিছুটা অবাক হয়ে জবাব দিলাম, জি। আপনি কি করে বুঝলেন? না, ওই গ্রামে দুই একবার দেখেছি বলে মনে হচ্ছে। আপনার নানার নাম মোফাজ্জল হক তারা, তাই না? জি। আপনি আমার নানাকে চেনেন? হ্যাঁ, আপনার নানা তো খুবই ভালো একজন মানুষ। মনে মনে ভাবলাম যে নানার তো অনেক নাম ডাক, তাই চিনবেই হয়তো। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এমন সময় বিভিন্ন দিক থেকে হর্নের শব্দ কানে আসতে শুরু করলো। তাকিয়ে দেখি সামনে বিশাল জ্যাম লেগে গিয়েছে। মনে মনে ভাবলাম যে আজকে মনে হয় বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে। তারপর লোকটার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনার নাম কি? আমার নাম রবিন। যখন ওই গ্রামে থাকতাম তখন আমার একটা ঔষধের দোকান ছিল। থাকতাম মানে? এখন থাকেন না? বলে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর হুট করে একটা কথা জিজ্ঞেস করে বসলো। আপনি কি জিন ভূতে বিশ্বাস করেন? হঠাৎ এই ধরনের প্রশ্ন করায় একটু অবাক হলাম। না। কিন্তু হঠাৎ এইগুলো জিজ্ঞেস করছেন কেন? ও, আপনি মনে হয় আপনার নানার বাড়ির সামনের বাঁশঝাড়টার কথা শোনেন নাই। না, ওই বাঁশঝাড়ের আবার কি হলো? কিছুটা অবাক হলাম। আছে, ওইটা সম্পর্কে বিরাট একটা কাহিনী আছে। ওই কাহিনী শুনলে জিন ভূতে বিশ্বাস করতে শুরু করবেন। মনে মনে ভাবলাম, প্রত্যেক গ্রামেই এই ধরনের কিছু কাহিনী প্রচলিত থাকে, কিন্তু এগুলোকে বিশ্বাস করার কিছু নেই। এগুলো বিশ্বাস করার কোনো মানে হয় না। তারপর আমি বললাম, আপনার যদি সমস্যা না থাকে বলতে পারেন। আচ্ছা বলি তাহলে। এই কাহিনীটা ঘটেছিল আমার নিজের জীবনে। এরপর লোকটা তার কাহিনী বলা শুরু করলো। আমি তার ভাষাতেই বলছি। আমাদের গ্রামের এক বাড়িতে 16 বছর বয়সে একটা যুবতী মেয়ে থাকতো। বাড়িতে তার সাথে তার বাবা মা, একটা ছোট ভাইও থাকতো। মেয়েটি দেখতে অনেক সুন্দর ছিল, যার ফলে প্রায় সময় গ্রামের বখাটে ছেলেরা তাকে বিরক্ত করত। একবার অন্য গ্রাম থেকে আসা একটা ছেলে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসলো, কিন্তু মেয়েটা তার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়, যার ফলে ছেলেটা তাকে স্কুলে যাওয়ার পথে এবং বিভিন্ন সময় দেখা হলেই বিরক্ত করত। একবার ওই ছেলেটা দল বল নিয়ে গ্রামে এসে মেয়েটাকে রাস্তা থেকে ধরে ওই বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে তারা মেয়েটাকে অনেক অত্যাচার করে। এরপর তারা মেয়েটাকে মেরে ফেলে এবং সেখানেই ফেলে রেখে চলে যায়। পরদিন ওই জায়গা থেকে মেয়েটার লাশ উদ্ধার করা হয় এবং ইমাম সাহেবের ফতোয়া অনুযায়ী জানাজা ছাড়াই কবর দেওয়া হয়। এর আগে পুলিশের লোকজন এসে দেখে যায়, কিন্তু তারা কিছুই করতে পারে না। এই ঘটনার পর মেয়েটার পরিবার ওদের বাড়ি ঘর ফেলে অন্য কোথাও চলে যায়। লোকটা একবারও না থেমে বলে যেতে থাকে। তখন থেকেই গ্রামের লোকজন বলা বলি করতে থাকে, ওই বাঁশঝাড়ে নাকি প্রায় সময় একটা মেয়েকে বসে কাঁদতে দেখে সবাই, একা একা, এবং যুবক ছেলে দেখলেই সে তাকে ধরে নিয়ে যায়। তাই লোকজন রাতের বেলা ওই রাস্তাটায় খুব একটা বেশি দরকার না পড়লে যায় না। আমার বয়স তখন খুব একটা বেশি ছিল না, তাই সবাই আমাকে ওই জায়গা দিয়ে যেতে নিষেধ করেছিল, কিন্তু আমি এসব বিষয়কে খুব একটা পাত্তা দিতাম না। এগুলোকে গুজবই মনে করতাম। তারপরও ওই জায়গা দিয়ে খুব একটা যেতাম না। এক রাতের ঘটনা এখনো পুরোপুরি মনে আছে। সে রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। ফেরার সময় ভাবলাম যে কিছু বাজার করে নিয়ে যাই। বাজার শেষ করে যখন শর্টকাটে ওই রাস্তা দিয়ে রওনা দিলাম, যদিও ভূত পেতনিতে খুব একটা বিশ্বাস করতাম না, তারপরও ওই দিন একটু ভয় করছিল। আকাশে চাঁদের আলো ছিল বলে টর্চটা জ্বালানোর প্রয়োজন বোধ করলাম না। চলার পথেই একটা কুকুর দেখতে পেলাম। কুকুরটাকে দেখে মনে হলো একটু শান্তি পেলাম। যাক, আমি ছাড়াও একটি জীবিত প্রাণী আছে। কুকুরটাও কি ভেবে আমার পিছু পিছু আসতে শুরু করলো। তখন কিছু বুঝি নাই, ভাবছিলাম কুকুরটা আমার বাজার করা জিনিসগুলো লোভেই পিছু পিছু আসছে। আর কুকুরটা সাথে আছে বলে সাহসটাও একটু বেড়ে গিয়েছিল, তাই আর পাত্তা দেইনি।
কিছু দূর যাওয়ার পর যখন বাঁশঝাড়টার কাছে আসলাম, তখন হঠাৎ করে কার যেন হাসির শব্দ কানে বাজলো। এইবার একটু আগ্রহ বোধ করলাম, একটু ভয়ও লাগতে শুরু করলো। ওই রাস্তা দিয়েই তো আমাকে বাড়ি যেতে হবে, এই জায়গায় এত রাতে কে হাসাহাসি করবে ভাবতেই বুকটা একটু কেঁপে উঠলো। পরক্ষণে দেখি বাঁশঝাড়টার তলায় একটা মেয়ে বসে কান্না করছে। সাথে সাথে ভয়ে পুরো শরীর জমে গেল আমার। তখন খেয়াল হলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু কিছুতেই পা নাড়াতে পারছিলাম না। মনে হলো কেউ যেন আটকে রেখেছে। কুকুরটা তখনও আমার পাশে দাঁড়িয়ে ছিল। একটু পর লক্ষ্য করলাম মেয়েটা উঠে দাঁড়ালো এবং হাতের ইশারা দিয়ে আমাকে ডাকতে শুরু করলো। অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করলাম। মেয়েটা হাঁটা শুরু করলো। আমি সম্মোহিত হয়ে তার পেছন পেছন হাঁটতে শুরু করলাম। আমার আগমন দেখে মেয়েটা হাঁটা শুরু করলো, আমিও একইভাবে তার পিছু পিছু হাঁটছি। হাঁটতে হাঁটতে কতদূর পর্যন্ত গিয়েছি খেয়াল নেই। আসলে কোনো দিকে খেয়াল ছিল না, মনে হচ্ছিল আমাকে সম্মোহিত করে রেখেছে। একসময় একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে মেয়েটা থামলো। এরপর আমাকে বাড়ির ভেতরে ঢোকার নির্দেশ দিল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একটু একটু করে আগানোর চেষ্টা করলাম। এমন সময় দেখলাম একটা কুকুর কোথা থেকে যেন দৌড়ে এসে মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়লো। সেই কুকুরটা যেটা আমার পিছু নিয়েছিল। শুরু হয়ে গেল মেয়েটা আর কুকুরটার মাঝে লড়াই। কুকুরটা মেয়েটাকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে, মেয়েটাও সমান তালে কুকুরটাকে আঘাত করছে। ততক্ষণে কিছুটা চেতনা ফিরে আসতে শুরু করলো। লড়াইটা একসময় খুব ভয়ঙ্কর হয়ে উঠলো। আমি আর সহ্য করতে পারলাম না। তখন জ্ঞান হারিয়ে ফেলি এবং সেখানেই শুয়ে পড়ি। এরপর আর কিছু মনে নেই। পরে সকাল হলে যখন ঘুম ভাঙলো, তখন দেখলাম অনেকগুলো মুখ আমার দিকে ঝুঁকে আছে। তাড়াতাড়ি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু প্রচন্ড দুর্বলতার কারণে উঠতে পারলাম না। কি হয়েছে বোঝার চেষ্টা করতে লাগলাম। পরক্ষণেই গত রাতের কথা মনে পড়ে গেল। তারপর আস্তে আস্তে সব বুঝতে পারলাম। এরপর একটু সুস্থ হয়ে বাড়ির লোকজনদের কাছ থেকে শুনলাম 3 দিন নাকি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে লোকজন লাগিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওই মেয়েটার পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় আমাকে পাওয়া যায়। এর একদিন পর সকালে আমার জ্ঞান ফিরে আসে, আর আমি ভাবছিলাম মাত্র 1 রাত ঘুমিয়েছি। এরপর থেকেই আমার মধ্যে কিছু রহস্যময় আচরণ শুরু হয়। এবার লোকটাকে বাধা দিয়ে জিজ্ঞেস করলাম, কি রহস্যময় আচরণ? লোকটা কোনো জবাব না দিয়ে রহস্যময় একটা হাসি উপহার দিল। বুঝতে পারলাম লোকটা এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাইছে না। আমি একবার ভাবলাম লোকটা বানিয়ে বানিয়ে আমাকে গল্প বলছে। এরপর লোকটার সাথে পুরো রাস্তায় আর কোনো কথা হয়নি। আমি বিষয়টার ব্যাখ্যা কি হতে পারে তা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে লাগলাম, কিন্তু চিন্তা করেও এর কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারলাম না। শেষে ভাবলাম পৃথিবীতে কত রহস্যময় ঘটনাই ঘটে, সবকিছুর ব্যাখ্যা কি পাওয়া সম্ভব? বাসটা যখন পৌঁছালো তখন রাত 11টা বেজে গিয়েছে। রাস্তায় জ্যামের কারণে বেশি দেরি হয়ে গেছে। এত রাতে একা যেতে হবে ভেবে একটু ভয় লাগছিল। তখন লোকটাকে বললাম, একসাথে চলেন। তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। একটু খটকা লাগলেও দুজন মিলে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে খুব একটা কথা হয়নি। একসময় ওনার ওই গল্পের রাস্তা ধরে চলে আসলাম। পাশে লোকটার থাকা সত্ত্বেও ভয়টা একটু বাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর যখন বাঁশঝাড়টার কাছে আসলাম, তখন হঠাৎ দেখলাম খুব সুন্দর চেহারার একটা মেয়ে একটা কুপি বাতি হাতে দাঁড়িয়ে আছে। কুপির কম্পমান শিখার কারণে মেয়েটার চেহারাও কেঁপে কেঁপে উঠছে। প্রচন্ড ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। পরক্ষণে পাশে তাকিয়ে দেখি আমার সাথে লোকটা নেই। আবার বাঁশঝাড়টার দিকে তাকিয়ে দেখি মেয়েটাও হাওয়া হয়ে গেছে। ভয়ে আতঙ্কে আমার অবস্থা তখন দিশেহারা। বারবার মেয়েটির সুন্দর মুখটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। তাড়াতাড়ি করে কোনো মতে পা চালিয়ে বাড়ি পৌঁছে গেলাম। নিজেকে অনেক কষ্টে শান্ত করলাম। তারপর ফ্রেশ হয়ে নানুর সাথে দেখা করলাম। দেখে ভালো লাগলো যে নানু এখন সুস্থ আছে। তারপর একে একে বাড়ির সবার সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করলাম, কিন্তু আমার মনে কি চলছে তা শুধু আমিই জানি। তারপরে নানাকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম রবিন নামের সেই লোকটিই নাকি মেয়েটাকে হত্যা করেছিল। একদিন ওই পথে যাওয়ার সময় রবিন রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, এবং রবিন যে কাহিনী শোনালো তার অধিকাংশই নাকি মিথ্যা ছিল। এই কথা শোনার পর বড়সড় একটা ঢোক গিললাম। রাতে আমার ঘুম আসছিল না, কেমন যেন মাথা ব্যথা করছিল। মনে হচ্ছিল আমার জ্বর। খুব অস্থির লাগছিল। তখন দেখলাম খাটের নিচ থেকে একটা শব্দ আসছে। ভালোভাবে শুনে যা বুঝলাম এটা কারো কান্নার শব্দ। আমার আবার সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেল। আমার হাত পা কাঁপছিল। তখন সাহস করে নিচের দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। যেই আমি উঠতে যাব তখনই আবার সেই মেয়েটাকে দেখলাম।
আমি এত কিছু নিতে পারছিলাম না, সেন্সলেস হয়ে গেলাম। তার পরের দিন সকালে ঘুম ভাঙার পর দেখি আমার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে। আমার নানাকে জিজ্ঞেস করলাম, তোমরা সবাই এখানে কেন? নানা আমাকে বলছে, মাঝরাতে হঠাৎ করেই তোর চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে গিয়ে দেখি তুই অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছিস। তারপর অনেক ডাকাডাকি করলাম, তাও তুই উঠছিলি না। কি হয়েছিল একটু বলতো? আমি তাদের সবকিছু খুলে বললাম। তখন আমার নানারা আর রিস্ক নিতে চাইলেন না। বড় মা মসজিদের ইমাম সাহেবকে বাসায় নিয়ে আসলেন। ইমাম সাহেব আমাকে পানি পড়া দিলেন এবং 3টি তাবিজ দিলেন। 40 দিন পর্যন্ত তাবিজটি পড়ে থাকতে হবে। তো এই ছিল আমার ঘটনা। আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি। জানি না কেমন লেগেছে, যার সাথে হয় সেই শুধু বুঝতে পারে তার কেমন অনুভূতি, অন্য কেউ বুঝতে পারে না। আমিও ভুলতে পারিনি আজও সেই ঘটনা। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লেগে থাকে সেটা আমাদের জানাবেন। কিন্তু অদ্ভুত একটা ঘটনা। আমার কাছে মনে হচ্ছিল যে যিনি খুন করেছেন তিনিও হয়তো সেখানে খুন হয়েছেন বা এরকম কিছু একটা। তিনি হয়তো এই লোকগুলোকে নিয়ে এসে ভুলিয়ে ভালিয়ে সেই মেয়েটির কাছে নিয়ে যায় এবং তারপরে সেই মেয়েটি তাদেরকে ভুলিয়ে ভালিয়ে তার পুরনো বাসায় নিয়ে যায় এবং লোকগুলো আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসে না। যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি হয়তো অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন এবং আমি চাই যে আপনারাও সবাই যদি এরকম কোনো ঘটনা থেকে আমাদের পাঠাবেন। কি চমৎকার একটা ঘটনা শুনলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিলে খুশি হব। আমাদের কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশন, ফেসবুকের কমেন্ট সেকশন, যে কোনো জায়গায় সবকিছু আপনাদের জন্য উন্মুক্ত। আপনি জানিয়ে দিন আপনার কেমন লেগেছে সেই কথা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। প্রথম ঘটনার পরে আমি সরাসরি চলে যাব দ্বিতীয় ঘটনায়। তার আগে বলি আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ঘটনা এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে russellbooth.com। আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের দ্বিতীয় ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাহরিয়ার শুভ। দীর্ঘদিন থেকে আপনার ভূত এফএম-এর একজন নিয়মিত শ্রোতা। আমার দেশের বাড়ি দিনাজপুর জেলায়। দিনাজপুর থেকে রেডিও ফুর্তির সিগন্যাল ভালোভাবে পেতাম না দেখে দীর্ঘদিন কোনো লাইভ এপিসোড শুনতে পারিনি, তবে ডাউনলোড করে এপিসোড শোনা হয়েছে। আমি বর্তমানে ঢাকা বিএফ শাহিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষ করলাম। কথা না বাড়িয়ে আমি চলে যেতে চাই আমার ঘটনায়। আমি চাই আপনি আমার ঘটনাটি পড়ে শোনান। ঘটনাটি আমার আপন ফুফাতো ভাইয়ের সাথে ঘটেছিল। আমার ফুফাতো ভাইয়ের নাম আসিফ ইকবাল শরণ। তার বাবা বর্তমানে একজন রিটায়ার্ড আর্মি অফিসার। ঘটনাটির সময়কাল 2011-2012 সালের মাঝামাঝি। চাকরির সুবাদে আমার ফুফাতো ভাই এবং তার ছোট ভাই ইউসুফ আর ফুফা ফুফি সহ থাকতেন রাজশাহী ক্যান্টনমেন্টে। তারা যেই বাংলোতে থাকতেন সেটা ছিল 3 তলা বিশিষ্ট, বেশ পুরনো। বাইরের দেয়ালে শ্যাওলার আস্তরণ। বাড়িটির চারপাশের পরিবেশ ছিল খুবই চুপচাপ এবং মনোমুগ্ধকর। আশেপাশে তেমন কোনো বাড়ি ছিল না বললেই চলে। বাড়ির সামনে বেশ পুরনো 3টি আম গাছ, খানিকটা দূরে একটা সবুজ মাঠ, সাজানো গোছানো একটা পরিবেশ। ক্যান্টনমেন্টের পরিবেশ যেমন হয় এক কথায়। তারা ছাড়াও বাড়িটিতে আরো 3টি পরিবার থাকতো, কিন্তু নিচ তলায় কেউ থাকতো না। কেন থাকতো না এই ব্যাপারে আমি কোনো তথ্য পাইনি। যাই হোক, মূল ঘটনায় চলে আসি। একদিন
আমার ফুপি দুপুরবেলা হঠাৎ বাড়ির গেট খুলতেই দোতলায় শাড়ির সামনে কালো রঙের একটা সাপ দেখতে পান। বাড়িতে সাপ আসাটা সাধারণ বিষয়, কিন্তু দোতলায় সাপ আসাটা